আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে ভাইরাল এই মোটা ছেলেটাকে দেখছেন না, এই ছেলেটা একসময় সিআইএ এর এমন একজন ভয়ঙ্কর এজেন্ট হয়ে গিয়েছিল যে কিনা চাইলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতে পারত। তো কিভাবে হাই স্কুলে একজন মোটা ছেলে ভবিষ্যতে গিয়ে ভয়ঙ্কর একজন এজেন্ট হলো, সেটাই আজকের এই গল্প। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সেন্ট্রাল হাই স্কুল নামের একটা স্কুলে মোটা একটা ছেলে গানের সাথে নাচ করতে করতে গোসল করছিল। আর এইসব কিছু নিয়ে মজা করার জন্য স্কুলের কয়েকজন দুষ্টু ছেলে এসেছিল সেই মোটা ছেলেটাকে দেখতে। এদিকে সেদিন আবার স্কুলের বিদায় অনুষ্ঠান হচ্ছিল, আর অপরদিকে সেই দুষ্টু ছেলেরা রবি নামের সেই ছেলেটাকে গোসলখানা থেকে ধরে নিয়ে আসে। তো যাই হোক, স্কুলের বিদায় অনুষ্ঠানে আজকে স্কুলের সেরা ছাত্রকে পুরস্কার দেবার জন্য সেখানে স্কুলের প্রিন্সিপালও এসেছিল। সে সবার উদ্দেশ্যে বলে যে আজকের এই পুরস্কারের দাবিদার কেবলমাত্র কেলভিন, যাকে সবাই গোল্ডেন জেট উপাধি দিয়েছিল। কেলভিন আসলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও গত 4 বছর অনেক ভালো ছিল। সে ছিল স্কুলের সেরা ছাত্র এবং প্লেয়ার। তাই আজকে নিজের আইকনিক ডিগবাজি দিয়ে কেলভিন সবার উদ্দেশ্যে ভাষণ দিতে থাকে। সে সবাইকে বলে যে আজ আমাদের স্কুলের শেষ দিন, হয়তো এটাই তোমাদের সামনে আমার শেষ কথা বলা। তাই আজ আমি আমার মনের কথা আমার প্রিয় মানুষকে জানাতে চাই। এটা বলে কেলভিন তার স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে ম্যাগিকে প্রপোজ করে দেয়। কিন্তু আরও কিছু বলার আগেই সেই দুষ্টু ছেলেদের দল জামা কাপড় ছাড়াই রবিকে এনে সোজা শত শত ছাত্রদের মাঝে ছুঁড়ে মারে। নগ্ন রবিকে দেখে সবাই হাসাহাসি করতে থাকে, আর বেচারা রবি প্রচণ্ড লজ্জায় সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। যা দেখে কেউ এগিয়ে না এলেও সেদিন নিজের জ্যাকেট খুলে রবিকে দিয়ে দেয় কেলভিন। এরপর কেটে যায় 20 বছর, আর বর্তমান সময়ে কেলভিন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির হিসাব রক্ষক হিসেবে কাজ করত। সে নিজের কাজে অনেক পারদর্শী হওয়া সত্ত্বেও সে জীবনে কোনো উন্নতি করতে পারছিল না। সকল কাজ ঠিকমতো করা সত্ত্বেও তারই এক নতুন কলিগকে প্রমোশন দিয়ে দেয়া হয়। তো এইসব কিছু দেখে মন খারাপ করে হলেও কেলভিন তার স্ত্রী ম্যাগির সাথে একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিল। হ্যাঁ, হাই স্কুলের যে মেয়েটাকে কেলভিন প্রপোজ করেছিল এখন সেই তার স্ত্রী। তো যাই হোক, আজকে গল্প স্বল্প করতে করতে কেলভিন তার স্ত্রীর কাছ থেকে জানতে পারে যে কয়েকদিন পরে তাদের হাই স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ম্যাগি তো খুবই খুশি ছিল সেখানে যাবার জন্য, কিন্তু কেলভিন একেবারে আগ্রহী ছিল না, কারণ সে তার জীবনে খুব ভালো কিছু করতেই পারেনি। সে স্কুলে যেমন ফেমাস আর ব্রিলিয়ান্ট ছিল, সেই হিসেবে তার আজকে অনেক ভালো কিছু করা উচিত ছিল। কিন্তু সে এখন একজন অ্যাকাউন্টেন্টের কাজ করে, যেটা সে লজ্জায় কাউকে বলতেও পারবে না। তাই সে তার স্ত্রীকে বলে দেয় যে তুমি গেলে যাও, আমি কখনোই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে যাবই না। তো কথাবার্তা শেষ করে পরদিন কেলভিন যখন তার অফিসে বসেছিল, তখন সে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পায় যে তাদের স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য একটা গ্রুপে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কেলভিন যেহেতু যাবে না, তাই সে রিকোয়েস্ট ডিক্লাইন করে দেয়। কিন্তু তখনই কেলভিনের কাছে বব স্টোন নামের একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে। সে খুব বেশি কিছু না ভেবে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়, আর সে জানতে পারে যে স্কুলে রবি নামের সেই মোটা ছেলেটাই এখন নাম বদলে বব স্টোন নাম রেখেছিল। এদিকে কেলভিনের স্ত্রী তাকে ফোন করে বলছিল যে আজকে তারা দুজন একজন থেরাপিস্টের সাথে দেখা করবে, কারণ সম্প্রতি তাদের দুজনের সম্পর্ক ঠিক চলছিল না। কিন্তু ফেসবুকে আজকে রবি কেলভিনকে একসাথে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। আর এত বছরের পুরনো বন্ধুর আমন্ত্রণ পেয়ে কেলভিন তার স্ত্রীকে জানায়, আমরা আগামীকাল থেরাপিস্টের কাছে যাই, আজকে আমি আমার স্কুলের সেই মোটা ছেলেটার সাথে দেখা করতে যাব। ম্যাগি বলে যে ঠিক আছে, দেখে শুনে যেও। তো যাই হোক, এরপর রাতের বেলা কেলভিন একটা ক্লাবে চলে যায় রবির সাথে দেখা করতে। আর এখানে তার সাথে দেখা হয় তার স্কুলের মোটা সেই বন্ধু রবির। কিন্তু এখন রবি নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলেছে। সে এখন বিশাল দেহি বডি বিল্ডার হয়ে গিয়েছে, যাকে দেখে কেলভিন তো প্রথমে চিনতেই পারেনি। কিন্তু ভালো মতো পরিচয় দেবার পরে কেলভিন অবাক হয়ে গেলেও তারা দুজন একসাথে বসে গল্প করতে থাকে। রবি কেলভিনের ব্যাপারে জানতে চাইলে সে নিজের ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিল না, কারণ সে নিজের জীবনে তেমন ভালো কিছু করতে পারেনি। কিন্তু কেলভিন রবির ব্যাপারে জানতে চাইলে সে বলে যে স্কুলে সেদিন অপমানিত হবার পর থেকে আজ অবধি 20 বছর যাবৎ আমি প্রতিদিন 6 ঘন্টা করে ব্যায়াম করি, যার ফলে আজ আমার এমন পরিবর্তন হয়ে গেছে। এইসব কথা বলে রবি তাদের জন্য ড্রিঙ্কস আনতে গেলে তখন সেখানে আরেকজন লোক এসে রবির চেয়ারটা সেখান থেকে নিয়ে যেতে থাকে।
কিন্তু সাথে সাথে কেলভিন সেই লোকটাকে আটকে দিয়ে বলে যে ভাই দেখো, এটা আমার বন্ধুর চেয়ার, ও একটু বাড়ে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। কিন্তু সেই লোকটা কেলভিনের কোনো কথা না শুনে তাকে অপমান করে সেখান থেকে চেয়ারটা নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই সেখানে রবি চলে আসে। সে ওই লোকটার চোখে চোখ রেখে বলে, তুমি আমার বন্ধুকে অপমান করেছো, এক্ষুনি আমার বন্ধুর কাছে ক্ষমা চাও, নয়তো তোমার অবস্থা কিন্তু আমি খারাপ করে দেব। কথাগুলো শুনে এই লোকটার পেছনে থাকা তার বাকি বন্ধুরা বন্দুক নিয়ে হাজির হয়ে রবিকে ভয় দেখাতে থাকে। কিন্তু রবি তো ভয় পায় না, উল্টে তাদের সবাইকে মেরে তার বন্ধুর অপমানের বদলা নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে। রবির এমন হিরোইজম দেখে কেলভিন তো অবাক হয়ে গিয়েছিল, সে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর তারপর রবি গল্প করতে করতে তাকে নিয়ে তাদের সেই পুরনো স্কুলে চলে যায়। এখানে আসতে রবি সেই পুরনো ওয়াশরুমটা দেখে ফেলে, আর তার মনে পড়ে যায় স্কুল লাইফের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তাই সে কেলভিনকে জিজ্ঞাসা করে, সেদিন আমাকে অপমান করা ট্রেভার নামের ওই ছেলেটা এখন কি করে? কেলভিন জানায় যে সে তাদের শহরের কেন্দ্রীয় ব্যাংকের অনেক বড় একজন অফিসার হয়ে গেছে। তো যাই হোক, এসব গল্প করতে করতে তারা একটা স্মৃতিস্তম্ভের কাছে পৌঁছে যায়, যেখানে তাদের ব্যাচের সকল সেরা ছাত্রছাত্রীদের ছবি লাগানো ছিল। এখানে ডার্লা নামের একটা মেয়ের ছবি দেখে রবি বেশ স্মৃতিকাতর হয়ে পড়ে। আসলে সে স্কুল লাইফে ডার্লাকে অনেক পছন্দ করত। এইসব কিছু দেখে কেলভিন অনেক হতাশ হয়ে যায়, আর সে বলে যে আমি আমার জীবনে অনেক কিছু করতে চেয়েছিলাম রে, কিন্তু কিছুই করতে পারিনি। একজন ব্যর্থ মানুষের খাতায় নাম লিখিয়েছি আমি। রবি তাকে অনেক সান্ত্বনা দেয় আর বলে যে তুমি আমাদের ব্যাচের সবচেয়ে সেরা ছাত্র ছিলে, এইসব কোনো ব্যাপারই না, তুমি অবশ্যই ভালো কিছু করবে। তো কথাবার্তা শেষ করে সেদিনের মতো রবি কেলভিনকে তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু বিদায় জানানোর আগে সে তাকে অনেক ধন্যবাদ জানায় 20 বছর আগে স্কুলে তাকে সাহায্য করার জন্য। কারণ সেদিন শত শত ছাত্রছাত্রীদের মাঝে কেবলমাত্র কেলভিনই তাকে সাহায্য করতে এসেছিল। তো কেলভিন যেতে যেতে বলে যে আজকের দিনটা সুন্দর করে দেবার জন্য অনেক ধন্যবাদ রবি, তোমার যখনই কোনো দরকার পড়বে আমাকে জানাবে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এই কথা শুনে রবি বলে যে আমার আসলে তোর একটু সাহায্য দরকার। আমি তো আগে একটা ইনভেস্টিগেশন অফিসে কাজ করতাম, তো সেখানকার চাকরি ছেড়ে দেবার পরে কিছু ব্যাংক অ্যাকাউন্টের ইনভেস্টিগেশনের কাজে আমি হিসাব নিকাশ ঠিকমতো মিলাতে পারছি না। তুই যেহেতু একজন অ্যাকাউন্টেন্ট, আমার বিশ্বাস তুই এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবি, প্লিজ আমাকে একটু হিসাবগুলো মিলিয়ে দে। তো বন্ধুর অনুরোধে কেলভিন সে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে। আর সে অ্যাকাউন্টটা দেখে বুঝতে পারে যে এটা আসলে একটা নিলামের অ্যাকাউন্ট, যেখানে কোনো গুরুত্বপূর্ণ জিনিস কেনার জন্য চায়না, ইরান, রাশিয়া থেকে লাখ লাখ ডলারের বুলি লাগানো হয়েছে। এইসব কিছু দেখতে দেখতে হঠাৎ করে তার আইপি অ্যাড্রেস ট্র্যাকিং হতে থাকে, যা দেখে কৌশলে রবি কেলভিনের ল্যাপটপের উপরে বিয়ার ফেলে দিয়ে সেটা নষ্ট করে দেয়। আর সেদিনের মতো রবি ক্যালভিনের বাড়িতেই থেকে যায়। কিন্তু সমস্যা শুরু হয় পরদিন সকাল থেকে, কারণ সকালবেলাতেই ক্যালভিনের বাড়িতে একদল সিআইএ এজেন্ট চলে আসে। আর তারা সরাসরি রবির একটা ছবি দেখিয়ে ক্যালভিনকে বলে, তুমি কি এই লোকটাকে চেনো? ক্যালভিন বলে, আরে এই লোকটা তো আমার বন্ধু, ও তো আমার বাড়িতেই শুয়ে আছে। সাথে সাথে এজেন্টরা রবিকে ধরতে চলে যায়, কিন্তু ততক্ষণে রবি এখান থেকে পালিয়ে গিয়েছিল। কেলভিন অবাক হয়ে এজেন্টদেরকে বলতে থাকে যে হয়েছেটা কি, আমাকে সবকিছু খুলে বলুন। তখন এজেন্ট হ্যারি কেলভিনকে বলে যে আপনার বন্ধু রবি একজন প্রাক্তন সিআইএ এজেন্ট, যে কিনা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিদেশিদের কাছে বিক্রি করে দিতে চাচ্ছে। যদি সে এমনটা করতে সাকসেসফুল হয়ে যায়, তাহলে বৈশ্বিক রাজনীতিতে বিশাল ধস নেমে যাবে। শুধু তাই নয়, এর কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এইসব কথা শুনে কেলভিনের মাথায় তো রীতিমতো আকাশ ভেঙে পড়ে। আর তাছাড়াও কেলভিনের সাথে রবির সূত্র আছে এটা মনে করে এজেন্ট হ্যারি কেলভিনকে নিয়ে তার অফিসে চলে যায়, এটা জানার জন্য যে কিভাবে রবির সাথে তার যোগাযোগ শুরু হয়েছিল। তো যথারীতি অফিসে গিয়ে এজেন্টরা যখন ক্যালভিনের কম্পিউটার চেক করতে যাচ্ছিল, তখনই ক্যালভিনের স্ত্রী তাকে কল করে, কারণ আজকে তাদের থেরাপিস্টের সাথে দেখা করতে যাবার ডেট ছিল। কিন্তু ক্যালভিন তার স্ত্রীকে নিষেধ করে দিয়ে যখন কম্পিউটার ওপেন করতেই যাচ্ছিল, তখনই ক্যালভিনের কাছে রবি কল করে। সে বলে যে বন্ধু, আমি অনেক বিপদে পড়ে গেছি, তোর সাহায্য এখন আমার অনেক দরকার। আমি তোর অফিসের 2য় তলার সিঁড়িতে রয়েছি, প্লিজ আমার সাথে একটু দেখা কর। স্বাভাবিকভাবে এই কথাগুলো শুনে সিআইএ এজেন্টরা দ্রুত সেখান থেকে বেরিয়ে সিঁড়ির দিকে চলে যায়। কিন্তু রব আসলে তখন ক্যালভিনের অফিস রুমের ভেতরেই লুকিয়েছিল। এরপর রবি ক্যালভিনের ফোন থেকে সবার আগে একটা উবার বুক করে এবং তারপর সে ক্যালভিনের টাই খুলে সেটাতে আগুন লাগিয়ে দেয়।
ক্যালভিন বারবার বলতে থাকে যে দেখ বন্ধু, আমাকে এইসব কিছুর মধ্যে ফাঁসাস না, আমি আর তোকে কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু কে শোনে কার কথা? ক্যালভিনকে তার সাথেই রাখতে চাচ্ছিল রবি, তাই বাঁচার জন্য দৌড়ে গিয়ে বাকি এজেন্টদেরকে ক্যালভিন ডাকাডাকি করতে থাকে, যা দেখে রবি ক্যালভিনকে জিম্মি করে এখান থেকে পালানোর চেষ্টা করে। আর এসব কিছু করতে গিয়ে সিআইএ এজেন্টদের সাথে অনেক গোলাগুলি মারামারি শুরু হয়ে যায়। ক্যালভিন যতই এইসব কিছু থেকে দূরে থাকতে চাচ্ছিল, সে ততই বিপদের মাঝে ফেসে যাচ্ছিল। আর এখন সিআইএ এজেন্টরাও ভেবে নিয়েছিল যে ক্যালভিন হয়তো রবির দলেরই একজন লোক, তাই তারা যখন ক্যালভিন এবং রবিকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল, তখনই ক্যালভিনের টাইয়ে আগুন লাগানোর কারণে অফিসের ভেতরে পানি স্প্রে শুরু হয়ে যায়। এই সুযোগে রবি ক্যালভিনকে নিয়ে কাঁচ ভেঙে এই বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। সৌভাগ্যবশত নিচে একটা বিশাল বেলুনের মূর্তি থাকার কারণে তারা প্রাণে বেঁচে যায়। ক্যালভিন তো ভয়ে এখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু রবি সেখানে বুক করা উবার ড্রাইভারের কাছ থেকে গাড়িটা ছিনিয়ে নেয়। আর সাথে সাথে এজেন্টরাও নিচে পৌঁছে গিয়ে গোলাগুলি শুরু করে দেয়। তাই বাধ্য হয়ে ক্যালভিন রবির সাথে পালিয়ে চলে যায়। ক্যালভিন আবারও জানতে চায় যে এইসব হচ্ছেটা কি। রবি বলে আমাদের একজন শত্রু, যার কোড নেম হলো ব্ল্যাক ব্যাজার, সে ইউএস এর সকল স্পাই স্যাটেলাইটের কোডসগুলো চুরি করে ফেলেছে। সে এখন এই কোঅর্ডিনেটসগুলো নিলামের মাধ্যমে আমাদের শত্রু দেশের কাছে বিক্রি করতে চায়। যদি এমনটা হয়ে যায় তাহলে আমাদের স্যাটেলাইটের নিয়ন্ত্রণ চলে যাবে শত্রু দেশের হাতে। এতে করে যে কোনো সময় আমাদের উপরে ভয়ঙ্কর সন্ত্রাসী বা সাইবার হামলা হতে পারে। আমি কাজে নেমেছি ব্ল্যাক ব্যাজার আর সেই লোকটাকে ধরতে, যার কাছে ব্ল্যাক ব্যাজার এই কোডগুলো বিক্রি করবে। তোর মাধ্যমে আমি সেই নিলামে অংশ নেওয়া লোকেদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পেয়ে গেছি, তাই কেউ যদি ব্ল্যাক ব্যাজারের কাছ থেকে সেই কোডগুলো কিনেও নেয়, তবুও আমি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে ওই লোককে ধরে ফেলতে পারবো। এসব কথা বলে তারা ব্রেক নেবার জন্য একটা গোডাউনে চলে আসে। সেখানে ক্যালভিন জানতে চায় যে সবই বুঝলাম, কিন্তু তুই যদি ভালো কাজই করে থাকিস তাহলে সিআইএ এজেন্টরা তোকে ধরতে পেছনে পড়েছে কেন? রবি বলে যে দেখ, আমি আর আমার পার্টনার ফিল একবার ব্ল্যাক ব্যাজারকে ধরতে তার প্রাসাদে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সেখানে ব্ল্যাক ব্যাজার আগে থেকেই আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছিল, তাই এক বোমা বিস্ফোরণে আমার বন্ধু ফিল সেখানে মারা যায়। আর এখন এজেন্ট হ্যারি মনে করে যে আমি নিজেই ফিলকে হত্যা করেছি আর ব্ল্যাক ব্যাজারের কাছ থেকে ওই কোড চুরি করে আমার কাছে রেখেছি। এই জন্যই এজেন্ট হ্যারি আমাকে বিশ্বাসঘাতক মনে করে ধরার চেষ্টা করে। এইসব কথা শেষ হতে না হতেই সেখানে বাইক নিয়ে একজন লোক চলে আসে রবিকে ধরার জন্য। সে এলোপাথারি গুলি চালাতে থাকে, কারণ সিআইএ রবিকে ধরার জন্য অনেক পুরস্কার ঘোষণা করেছিল। পুরস্কারের লোভে লোকটা এখানে আসলেও রবি তাকে মেরে মাটিতে ফেলে দেয়। আর এই সুযোগে ওই লোকটার বাইক নিয়ে এখান থেকে ক্যালভিন পালিয়ে চলে যায়। যেতে যেতে হঠাৎ করে ক্যালভিনের স্ত্রী তাকে ফোন করে বলে যে আজকে কিন্তু থেরাপিস্টের সাথে অবশ্যই দেখা করতে হবে। ক্যালভিন বলে যে হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করতে আসছি। এটা বলে সে বাইক নিয়ে বেরোতেই তাকে সিআইএ এজেন্টরা ধরে ফেলে। এজেন্ট হ্যারি তাকে গাড়িতে তুলে নেয় আর বলতে থাকে যে তোমার ধারণাও নেই তুমি কত ভয়ঙ্কর একজন মানুষকে সাহায্য করছো। ক্যালভিন বলে যে ম্যাম, আমি ওকে সাহায্য করিনি, আপনারা আমাকে ভুল বুঝছেন। তখনই এজেন্ট হ্যারি তাকে জানায় যে বব আসলে একজন মানসিক ভারসাম্যহীন সাইকো প্রাক্তন সিআইএ এজেন্ট, যে কিনা নিজের বন্ধু ফিলকে হত্যা করেছে। ক্যালভিন বলে যে আরে না, ফিলকে তো ব্ল্যাক ব্যাজার হত্যা করেছে। তখনই এজেন্ট হ্যারি জানায় যে রবি আসল ব্ল্যাক ব্যাজার, যে কিনা স্যাটেলাইটের সিক্রেট কোডগুলো চুরি করার পরে প্রমাণ লোপাট করার জন্য নিজের বন্ধু ফিলকে মেরে ফেলেছে। আর সে এখন ব্ল্যাক মার্কেটে ওই কোডগুলো বিক্রির জন্য নিলাম করছে। যেহেতু ব্ল্যাক মার্কেটে কেনাবেচার সময় ক্রেতা বা বিক্রেতা কেউ কাউকে চিনতে পারে না, সুতরাং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ক্রেতার ঠিকানা জানার জন্য হলেও তোমার কাছে সাহায্যের জন্য রবি আবারও আসবে। এটা বলে তারা ক্যালভিনকে একটা স্পেশালাইজড ডিভাইস দিয়ে দেয় আর বলে তুমি যখনই রবির সাথে দেখা করবে তখনই এই বাটনটা প্রেস করে দেবে, তাতে করে আমরা তোমাদের লোকেশন পেয়ে যাব। এইসব কথা বলে ক্যালভিনকে ছেড়ে দেবার সাথে সাথে ক্যালভিন সেই থেরাপিস্টের কাছে তার স্ত্রীর সাথে দেখা করতে আসে। কিন্তু এখানে এসে ক্যালভিন দেখতে পায় যে রবি এখানে থেরাপিস্ট সেজে বসে আছে। ক্যালভিন তো রবিকে দেখে তার সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকে, যা দেখে তার স্ত্রী ভেবে নিয়েছিল যে ক্যালভিন হয়তো তাদের সম্পর্কটা ঠিক হোক এটা চাই না, তাই সে রেগে মেগে এখান থেকে চলে যায়। আর তারপর ক্যালভিন সে বাটনটা হাতে নিয়ে বলে আমি জানি না, তুই শুধু আমাকে এটুকু বল তোর কাছে স্যাটেলাইটের কোডগুলো আছে কি না। রবি আবারও তাকে বুঝিয়ে বলে যে না বন্ধু, আমার কাছে সত্যি কোনো কোড নেই,
তুই আমাকে সাহায্য করলে আমি সেই অ্যাকাউন্টের সাহায্যে ব্ল্যাক বেজার এবং সেই বায়ারকে ধরে কোডগুলো উদ্ধার করতে পারবো। এই কথাগুলো শুনে আবারও ক্যালভিনের মন নরম হয়ে যায় আর সে রবিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই অ্যাকাউন্টগুলোর ইনফরমেশন বের করা এতটাও সহজ ছিল না, কারণ সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার সাধারণত চেনা পরিচিত ছাড়া কাউকে অ্যাকাউন্ট নাম্বার বা ইনফরমেশন কিচ্ছু দেয় না। তবে এই যাত্রায় তাদের সৌভাগ্য এটা ছিল যে সেন্ট্রাল ব্যাংকের সিনিয়র অফিসার ছিল তাদের স্কুল ফ্রেন্ড ট্রেভার, যে কিনা স্কুল লাইফে রবিকে অনেক বিরক্ত করত। তো যাই হোক, সাহায্য নেবার জন্য তারা ট্রেভারের কাছে চলে যায়, কিন্তু এখানে ট্রেভার তাদেরকে সাহায্য করলেও ক্যালভিন এবং রবিকে সে অনেক অপমান করে। সে ক্যালভিনকে একজন ব্যর্থ মানুষ আর রবিকে স্টেরয়েড নেয়া একজন বলদ বলে কটাক্ষ করে। ক্যালভিন ভেবেছিল যে রবি হয়তো এখানে ট্রেভারকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে, কিন্তু না। ট্রেভারকে দেখে রবির মনের ভেতরে সেই ছোটবেলার ভয় আবারও জেগে ওঠে। সে কিছুই বলতে পারে না। সে লজ্জায় মাথা নিচু করে দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। ক্যালভিনও তার পিছু পিছুই আসছিল, কিন্তু তখনই এজেন্ট হ্যারি তাকে ভিডিও কল দিয়ে বলে যে দেখো ক্যালভিন, আমি তোমার স্ত্রীর উপরে নজরদারি করছি। আমরা খবর পেয়েছি তোমার সাথে রবির যোগাযোগ আছে। তুমি যদি এক্ষুনি রবের ঠিকানা আমাদেরকে না দাও তাহলে আমরা কিন্তু তোমার ওয়াইফকে গ্রেফতার করে নেব। এই কথা শুনে ক্যালভিন কোনো কিছু না ভেবেই সেই ডিভাইস প্রেস করে নিজেদের লোকেশন হ্যারিকে জানিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই হ্যারি তার দলবল নিয়ে সেখানে চলে আসে আর তাদের দুজনকেই গ্রেফতার করে ফেলে। রবি বিশ্বাসই করতে পারছিল না যে তার বন্ধু তাকে এভাবে ধরিয়ে দেবে। তো যাই হোক, এখন ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়ে হ্যারি সরাসরি রবির কাছ থেকে সেই স্যাটেলাইটসের কোডগুলো ফেরত চাইতে থাকে, কিন্তু রবি বারবার তাকে বলে যে আমার কাছে কোনো কোডস নেই। কিন্তু হ্যারি তো এইসব কথা একদমই বিশ্বাস করছিল না, তাই সে রবিকে টর্চার করার জন্য বিভিন্ন অস্ত্র নিয়ে আসতে বলে। টর্চারের কথা শুনে ক্যালভিন বুঝতে পারে যে সে আসলে কত বড় ভুল করে ফেলেছে। এজেন্টেরা রবিকে এতটাই বেশি টর্চার করছিল যে ক্যালভিন এসব কিছু নিজের চোখে দেখতেও পারছিল না। তাই সে অন্য একটা ঘরে চলে যায়, কিন্তু পাশের ঘর থেকে রবির চিৎকার শুনে ক্যালভিন আর চুপচাপ বসে থাকতেই পারে না। সে কৌশলে এজেন্টদের কাছে গিয়ে তাদেরকে মেরে ইন্টারোগেশন রুমে গিয়ে রবিকে বাঁচিয়ে নেয়। তবে তারা সেখান থেকে পালানোর সময় এই বিল্ডিংয়ে থাকা বাকি এজেন্টরা তাদের উপরে হামলা করে দেয়। তবে রবি নিজের অসাধারণ স্কিল আর অভিজ্ঞতা দিয়ে সবগুলো এজেন্টকে মেরে কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে এজেন্ট হ্যারি তার দলবল নিয়ে তাদের পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত তারা একটা বুলেট প্রুফ গাড়ি পেয়ে যায়, যেটা নিয়ে বাকি সেখানে থাকা আরেকটা গাড়ি উড়িয়ে দিয়ে তারা সেখান থেকে পালিয়ে চলে আসে, যেন এজেন্ট হ্যারি ওই গাড়িটা নিয়ে তাদের পিছু করতে না পারে। তো এবার যেতে যেতে ক্যালভিন রবিকে জিজ্ঞাসা করে যে তুই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে কিভাবে বায়ারের লোকেশন খুঁজে বের করবি। রবি জানায় যে ওটা আসলে শুধু ট্রানজ্যাকশন নাম্বার নয়, ওটা অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার একটা নাম্বার যেটার মাধ্যমে লোকেশন বের করা যায়। আর তারা প্ল্যান মোতাবেক সেই নাম্বার দুটো দিয়ে লোকেশন বের করে ফেলে, যা ছিল বস্টন শহরের একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং লট। তো এখন তাদের বস্টনে যেতে হলে প্লেনে করে যেতে হবে, তাই তারা স্থানীয় একটা প্রাইভেট এয়ারবেসে চলে যায়। আর সেখানে ক্যালভিন সিকিউরিটি গার্ডের সঙ্গে গল্প করে তার মনোযোগ বিচ্ছিন্ন করতে থাকে, আর অপরদিকে রবি সেখান থেকে একটা ছোট প্রাইভেট প্লেন চুরি করে বাইরে নিয়ে আসে। এরপর স্বাভাবিকভাবেই তারা সেই প্লেনে করে বস্টন শহরে পৌঁছে যায়। সেখানে তারা সেই আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সামনে চলে আসে, যেখানে ব্ল্যাক বেজারকে তারা ধরে ফেলবে। কিন্তু এই বিপজ্জনক কাজে রবি ক্যালভিনকে সাথে নিতেই চাচ্ছিল না, কারণ আন্ডারগ্রাউন্ডে যে কোনো সময় গোলাগুলি এবং তার জীবনও যেতে পারে। তাই সে ক্যালভিনকে বাইরে রেখে একা একাই ব্ল্যাক বেজার আর সেই বায়ারকে ধরতে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে গিয়ে সবার আগে রবির সাথে দেখা হয় রাশিয়ান একজন বায়ারের। এদিকে বাইরে অপেক্ষা করতে থাকা ক্যালভিন হঠাৎ করে দেখতে পায় যে সেখানে এজেন্ট হ্যারি চলে এসেছে। ক্যালভিন ভেবেছিল যে এজেন্ট হ্যারি হয়তো সেই শত্রু ব্ল্যাক বেজার, তাই সে এই কথাটা রবিকে জানানোর জন্য তাকে ফোন করতে থাকে, কিন্তু রবির ফোন বন্ধ ছিল। তাই কোনো উপায় না পেয়ে ক্যালভিন আন্ডারগ্রাউন্ড গ্যারেজে চলে যায় রবিকে এই কথাটা জানানোর জন্য, কিন্তু তখনই রবি তাকে গুলি করে বায়ারকে বলে চিন্তা করো না, ও আমার পার্টনার ছিল আর আমি আমার টাকার ভাগ কাউকে দেই না। এখানে আমরা বুঝতে পারি যে রবি হলো আসল ব্ল্যাক বেজার, যে কিনা সেই কোর্সগুলো এখানে এই বায়ারের কাছে বিক্রি করে দেবে। কিন্তু তখনই সবাইকে অবাক করিয়ে দিয়ে রবির বন্ধু ফিল বেরিয়ে আসে। সে বায়ারকে বলে যে একদমই ভুল করো না, আমি আসল ব্ল্যাক বেজার, কোড সবগুলো আমার কাছে আছে। রবি তো ব্যাস তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে টাকা মেরে দিতে এসেছে।
রবি তার বন্ধুকে জীবিত দেখে অবাক হয়ে যায়, কিন্তু যাই হোক না কেন তারা দুজনেই এখানে নিজেকে আসল ব্ল্যাক বেজার হিসেবে দাবি করছিল, যা দেখে রাশিয়ান সেই বায়ার প্রচণ্ড রেগে যায় আর সে তাদের দুজনের কাছ থেকেই কোডটা হাতিয়ে নেবার জন্য তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই দরজার বাইরে পড়ে যাওয়া গুলিবিদ্ধ ক্যালভিন তখনও জীবিত ছিল আর সৌভাগ্যবশত গুলিটা তার গলার চামড়া সামান্য ছিঁড়ে বেরিয়ে গেছে। ক্যালভিন বাইরে থেকে দেখতে পায় যে এজেন্ট হ্যারি এখানে তার দলবল নিয়ে এসে গোলাগুলি করছে, আর এই গোলাগুলির কারণে সেই স্যাটেলাইটের কোড সম্বলিত পেন ড্রাইভ দুটোই মাটিতে পড়ে গেছে। এটা দেখে সুযোগ বুঝে ক্যালভিন দৌড় দিয়ে সেই পেন ড্রাইভ দুটো নিয়ে আন্ডারগ্রাউন্ড থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু এই পর্যায়ে প্রায় সবাই এখন কোডসগুলো নেবার জন্য ক্যালভিনের পিছু করতে থাকে আর এভাবেই দৌড়াদৌড়ি করতে করতে একটা ব্রিজের মধ্যে ক্যালভিনের দিকে রবি এবং ফিল দুজনেই বন্দুক তাক করে ধরে। তারা দুজনেই বলছিল যে পেন ড্রাইভগুলো তাদেরকে ফিরিয়ে দিতে, আর ক্যালভিনের বিশ্বাস জেতার জন্য ফিল বলতে থাকে যে পেন ড্রাইভগুলো আমাকে দিয়ে দাও, কারণ তোমার বন্ধু একজন বিশ্বাসঘাতক, ও দেশের সম্পদ শত্রুদের কাছে বিক্রি করে দিতে চেয়েছে। আমি ওকে ধরার জন্য এজেন্ট হ্যারির কথা মতো আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিলাম। আর রবি বলতে থাকে ফিল হলো ব্ল্যাক বেজারের একজন সহকর্মী, সে তাকে ধোঁকা দিয়ে ওই কোডগুলো নিজের কাছে রেখেছে, তাই দেশকে বাঁচাতে হলে কোডগুলো রবির হাতে তুলে দিতে হবে। এইসব কথাবার্তার মধ্যে সেখানে গোলাগুলি শুরু হয়ে যায় আর গোলাগুলির এক পর্যায়ে রবি এবং ফিলের মাঝে হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। তো এইসব কিছু দেখে সেখানে পড়ে থাকা একটা বন্দুক কুড়িয়ে নেয় কেলভিন। সে এখন বাঁচার জন্য কাকে গুলি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তখনই ভুলবশত একটা গুলি রবির পেটে গিয়ে লেগে যায়। সে বেচারা ওখানে অজ্ঞান হয়ে যায়। আর এরপর কেলভিন ফিলকে থামতে বললেও ফিল থামছিল না। কেলভিন তার দিকে গুলি চালাতে গেলে দেখে যে তার গুলি শেষ হয়ে গেছে, তাই সুযোগ বুঝে ফিল উল্টে কেলভিনের দিকে বন্দুক তাক করে ধরে আর বলে, চলো তাহলে তোমাকে সকল সত্য জানিয়ে দেয়া যাক। আসলে ব্ল্যাক বেজার হলাম আমি নিজেই, কিন্তু দিনের পর দিন রবির চোখের সামনে নিজেকে লুকিয়ে রাখা অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল, তাই আমি নিজের মৃত্যুর একটা নাটক তৈরি করি। ব্ল্যাক বেজারের খোঁজে গিয়ে একটা বোমা বিস্ফোরণ করে আমি একটা ডামি বডি লিফটের মাঝে বিস্ফোরিত করিয়ে সেখান থেকে পালিয়ে যাই। এরপর আমার খুনের দায়ে রবির যাবজ্জীবন সাজা হয়ে যায় আর আমি নিশ্চিন্তে আমার কাজ করতে থাকি। এই কনফেশনের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যায় যে ফিল নিজেই ছিল আসল ব্ল্যাক বেজার, তাই এখন ফিলকে ধরার জন্য কেলভিন একটা ডিগবাজি দেয়, আর এতে করে ফিলের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই সুযোগে পেছন থেকে রবি এসে ফিলকে মেরে পানিতে ফেলে দেয়। এই ঘটনার পরে রবি কেলভিনের কাছে ক্ষমা চেয়ে নেয় তার উপরে গুলি চালানোর জন্য, কারণ গুলি না চালালে কেলভিনকে বাঁচানোই যেত না। তো যাই হোক, এরপর তারা দুজন এখান থেকে বেরিয়ে পড়ে স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে যাবার জন্য। তারা স্কুল মাঠে হেলিকপ্টারে করে সুপার হিরোর মতো ল্যান্ডিং করে। এরপর সেখানে এজেন্ট হ্যারি রবের কাছে এসে ক্ষমা চেয়ে নেয় তার ভুলের জন্য। তো যাই হোক, ফাইনালি তারা সবাই মিলে স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করে। সেখানে রবিকে দেখে সবাই তো অবাক হয়ে গিয়েছিল। রবির এমন ট্রান্সফরমেশনের ব্যাপারে কথা বলার জন্য তাকে স্টেজে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে রবি নিজের জীবনের গল্পগুলো সবাইকে শোনাতে থাকে, যে কিভাবে সেদিন স্কুলে অপমানিত হবার পর থেকে সে নিজেকে বদলে নিয়েছে, আর কিভাবে বা কেলভিন তার সব থেকে কাছের বন্ধু হয়ে গেল। তো এইসব কথাবার্তা শেষ হতে না হতেই সেখানে ট্রেভর এসে আবারও রবিকে অপমান করে বিভিন্ন কথা বলতে থাকে। সে আবারও রবিকে সবার সামনে নগ্ন করতে চায়। তো এইসব কথা শুনে রবি এবার তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে, আর সবার সামনে সে খালি গায়ে নিজের বডি দেখিয়ে ড্যান্স করতে থাকে। এভাবে অনুষ্ঠানে অনেক মজা করতে করতে হঠাৎ করে রবির সামনে ডার্লা নামের সেই মেয়েটা চলে আসে, আর রবিও ডার্লাকে কিস করে নিজের ভালোবাসার কথা তাকে জানিয়ে দেয়। তো যাই হোক, এখন একদম গল্পের শেষে রবি তার বন্ধু কেলভিনকে সেই জ্যাকেটটা আবারও ফিরিয়ে দেয়, যেটা কেলভিন স্কুল লাইফে তাকে দিয়ে তার ইজ্জত বাঁচিয়েছিল। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।